We met the moment. Democracy and hope, truth and justice did not die on our watch but thrived. শপথ নিয়ে ঐক্যবদ্ধ আমেরিকা গড়ার প্রত্যয় নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের। প্রথম দিনেই প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরতে নির্বাহী আদেশে সই। আজই আসছে ভারতের উপহারের করোনা ভ্যাকসিন। প্রথমেই দেয়া হবে কুর্মিটোলা হাসপাতালের 25 জনকে। পার্শ্ব প্রতিক্রিয়া না দেখা দিলেই গণহারে প্রয়োগ। ভোরের সময়ের সঙ্গে আছে আমি শায়লা রহমান ইমা। শুরুতেই দেশের বাইরের খবর। প্রথম দিনের কার্যক্রমেই প্যারিস জলবায়ু চুক্তিতে ফেরা কয়েকটি মুসলিম দেশের নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ 15টি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর মাধ্যমে বাতিল হয়ে গেল ডোনাল্ড ট্রাম্প আমলে নেওয়া আদেশগুলো। হাতে বেশি সময় নেই, কাজ করার রয়েছে অনেক কিছু। প্রথম দিনের কাজ শেষ করে এমন মন্তব্য জো বাইডেনের। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের কয়েক ঘন্টার মাথায় ওভাল কার্যালয়ে একে একে 15টি নির্বাহী আদেশে সই করেন জো বাইডেন। পূর্বসূরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে যে বিশৃঙ্খলা সৃষ্টি করে গেছেন সেগুলো সংস্কারের উদ্যোগ হিসেবেই বাইডেনের এই স্বাক্ষর, যার অংশ হিসেবে তিনি প্রথমে করোনা মহামারী, অভিবাসন, জলবায়ু পরিবর্তন ও বর্ণবিদ্বেষমূলক বিচার প্রক্রিয়া নিয়ে ট্রাম্পের নির্দেশনা বদলানোর উদ্যোগ নিলেন। করোনা রুখতে মাস্ক পরার ওপর কড়াকড়ি আরোপ করেছেন বাইডেন। এই ভাইরাস রুখতে পারলে অর্থনীতি চাঙ্গা হবে, মত এই ডেমোক্রেট নেতার। ইতোমধ্যে বাইডেনের ক্ষমতা গ্রহণের দিন ঊর্ধ্বমুখী মার্কিন শেয়ার বাজার। বাইডেন প্রশাসন চায় সেই সব আমেরিকানদের ত্রাণ সহায়তা দিতে যারা বিনা দোষে চাকরি ও কর্মঘণ্টা হারিয়েছেন কিংবা মজুরি হারানোর শিকার হয়েছেন। শিক্ষার্থী ঋণ পরিশোধের মেয়াদ বৃদ্ধির নির্দেশ দেওয়া হবে। এছাড়া কর্মক্ষেত্রে লিঙ্গ অসমতা দূর করতে পদক্ষেপ নেওয়া হবে। শপথ নিয়ে প্রথমবারের মতো হোয়াইট হাউসে যান জো বাইডেন। এ সময় তার সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি জিল বাইডেন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে প্রয়োজনীয় নথিতে সই করেন বাইডেন। তার আগে মোটর শোভাযাত্রা নিয়ে সমাধিসৌধ থেকে হোয়াইট হাউসের উদ্দেশ্যে রওনা দেন বাইডেন। তার আগে আর্লিংটন জাতীয় সমাধিসৌধে ফুল দিয়ে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানান নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। এর আগে মার্কিন ইতিহাসের সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন ডেমোক্র্যাট নেতা জো বাইডেন। তার সঙ্গে প্রথম কোনো অশ্বেতাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন কামালা হ্যারিস। যুক্তরাষ্ট্র সময় বুধবার সকালে দুজনের শপথ শেষে বাইডেন তার বক্তব্যে বিভক্ত আমেরিকার দায়িত্ব নিজ কাঁধে নিয়ে প্রত্যেক মার্কিন নাগরিকের জন্য কাজ করার প্রতিশ্রুতি দেন। উন্নয়নের জন্য ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির মার্কিন কংগ্রেস ক্যাপিটল ভবনের ওয়েস্ট ফ্রন্টে হাজার হাজার মানুষের মধ্যমণি জো বাইডেন ও কামালা হ্যারিস। কারণ দুজনেই যে দুদিক থেকে ইতিহাস গড়ে নিলেন আনুষ্ঠানিক দায়িত্ব। বুধবার দুপুর 12:15টার মধ্যে প্রথম কোনো মার্কিন নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন কামালা হ্যারিস। তিনি প্রথম আফ্রো এশিয়ান ও অশ্বেতাঙ্গ নারী যিনি এই দায়িত্ব নিলেন। তার কয়েক মিনিটের মধ্যে শপথ নেন প্রবীণ ডেমোক্র্যাট নেতা জো বাইডেন। মার্কিন ইতিহাসে তিনি সবচেয়ে বেশি বয়সের প্রেসিডেন্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টসের কাছে শপথ পড়েন বাইডেন। নিজের পরিবারের 127 বছরের পুরনো বাইবেলের একটি কপি হাতে শপথ পাঠ করেন ওবামার সাবেক এই ডেপুটি। The Constitution of the United States. The Constitution of the United States. So help you God. So help me God. Congratulations, Mr. President. শপথ গ্রহণের পর 20 মিনিটের বেশি সময় বক্তব্য রাখেন বাইডেন। তার কথায় স্পষ্ট হয় বিভক্ত আমেরিকা নিয়ে আক্ষেপের বিষয়টি। প্রত্যেক মার্কিন নাগরিকের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়ে বাইডেন জানান এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। This is America's day. This is democracy's day. A day of history and hope, of renewal and resolve. Through a crucible for the ages, America has been tested anew, and America has risen to the challenge. Today, we celebrate the triumph not of a candidate, but of a cause, the cause of democracy. The people, the will of the people has been heard, and the will of the people has been heeded. We've learned again that democracy is precious, democracy is fragile. And at this hour, my friends,
democracy has prevailed, who seek a more perfect union. This is a great nation. We are good people. And over the centuries, through storm and strife, in peace and in war, we've come so far, but we still have far to go. পূর্ব ঘোষণা মতোই শপথ অনুষ্ঠানে যোগ দেননি বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 1869 সালে অ্যান্ড্রু জনসনের পর থেকে এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট তার উত্তরসূরির অভিষেক অনুষ্ঠানে যোগ দেয়া থেকে বিরত থাকলেন। তবে উপস্থিত ছিলেন বিদায়ী ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। অন্যদের মধ্যে ছিলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ ও বিল ক্লিন্টন এবং ফার্স্ট লেডি মিশেল ওবামা, লরা বুশ ও হিলারি ক্লিন্টন। হামলার আশঙ্কার কারণে রাজধানী ওয়াশিংটন জুড়ে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। আর এর মধ্যেই শপথ নিলেন নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। এখন নতুন প্রেসিডেন্ট যে ঐক্যবদ্ধ আমেরিকার স্বপ্ন দেখালেন তা কত দ্রুত এবং কিভাবে বাস্তবায়ন তিনি করেন সেটাই এখন দেখার বিষয়। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ক্যাপিটাল হিল, ওয়াশিংটন ডিসি। এদিকে জো বাইডেন কামালা হ্যারিস ক্ষমতা গ্রহণের পর বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের অভিনন্দন বার্তায় ভাসছেন। ডেমোক্র্যাট দলের সহকর্মীরাও শুভেচ্ছা জানান তাদের। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সচেতন হওয়ায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। তবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্ক আগামীতে ভালো হবে কিনা তা নিয়ে সংশয় দেখছে মস্কো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে অভিষেকের পর সারা বিশ্ব থেকে জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে শুভেচ্ছা বার্তা পাঠানো হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা আশা প্রকাশ করেন বাইডেন প্রশাসনের সঙ্গে নতুন সম্পর্কের মাধ্যমে দৃঢ় হবে আগামীর বন্ধন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন তার শুভেচ্ছা বার্তায় বলেন, বাইডেন কামালার অভিষেক যুক্তরাষ্ট্রের জন্য কঠিন এ সময়ে এক পা এগিয়ে যাওয়া। Actually, when you look at the issues that unite. আইরিশ প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন তাদের দায়িত্ব গ্রহণকে ঐতিহাসিক আখ্যা দেন। ইতালির প্রধানমন্ত্রী জোসেপ্পো কোন্তে বলেন, এটা গণতন্ত্রের জন্য দারুণ একদিন। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস বলেন, এখন সময় একসঙ্গে কাজ করার। শুভেচ্ছা জানিয়েছেন খ্রিস্টানদের প্রধান ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিসও। বেলারুশ আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও উন্নত সম্পর্ক বাইডেন ও কামালা হ্যারিসকে শুভেচ্ছা জানিয়েছে। আরও শুভেচ্ছা জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় একযোগে কাজ করার সময় এখন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কোভিড-19 মোকাবেলা, অর্থনীতি পুনরুদ্ধার আর জলমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনিরা ট্রাম্প আমলের অন্যায় নীতি থেকে সরে আসার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকে স্বাগত জানান। স্বাগত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্যান্যরাও। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছে রাশিয়া। কারণ হিসেবে মস্কো বলছে, বারাক ওবামার সময় ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন বাইডেনের যে মনোভাব ছিল তা পুরোপুরি রাশিয়া বিরোধী। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। জো বাইডেনের ক্ষমতা গ্রহণের মধ্য দিয়ে শেষ হলো ট্রাম্প অধ্যায়। হোয়াইট হাউস ছাড়লেন মার্কিন ইতিহাসের সবচেয়ে সমালোচিত প্রেসিডেন্ট। সস্ত্রীক ফ্লোরিডা যান তিনি। বিদায় বক্তব্যে দিলেন নতুনভাবে ফিরে আসার ঘোষণা। স্থানীয় সময় বুধবার ভোর প্রেসিডেন্ট হিসেবে শেষবারের মতো হোয়াইট হাউস থেকে বেরিয়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প। ঐতিহ্য ভেঙে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে থাকবেন না বলে আগে জানিয়েছিলেন তিনি। আর তাই অভিষেকের দিন ভোরেই হোয়াইট হাউস ছাড়লেন ট্রাম্প। পাশে ছিলেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প। এরপর ট্রাম্প পৌঁছান মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে। বলেন, যুক্তরাষ্ট্রের উন্নয়নের জন্য তার প্রশাসন যা করেছে তার জন্য সবাই তাকে মনে রাখবে। Thank you very much, and we love you, and I can tell you that from the bottom of my heart. This has been an incredible 4 years. We've accomplished so much together. I want to thank all of my family and my friends and my staff and so many other people for being here. I want to thank you for your effort, your hard work. People have no idea how hard this family worked. বিদায়ী আনুষ্ঠানিকতা শেষে ফ্লোরিডার উদ্দেশ্যে রওনা দেন তিনি। সেখানেই আপাতত অবস্থান করার কথা রয়েছে তার। রাহানুল রানা, সময় সংবাদ। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি নতুন করে হোয়াইট হাউস দখল করতে চলেছেন? সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমনই ধোঁয়াশা তৈরি হয় প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠানের কিছুক্ষণ পর। হোয়াইট হাউসের ফেসবুক পেজের নাম হঠাৎ করে দ্য ট্রাম্প হোয়াইট হাউস হয়ে গেলে বাধে এই বিপত্তি।
সমালোচনা যেন পিছুই ছাড়ছে না ডোনাল্ড ট্রাম্পের। প্রেসিডেন্ট নির্বাচনের আগে পরে নানা বিতর্কের মুখে পড়েছেন তিনি। জো বাইডেনের শপথ অনুষ্ঠানের পর সেই বিতর্কে যোগ হলো নতুন মাত্রা। দ্য হোয়াইট হাউস নামে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাসভবনের ফেসবুক পেজটি হঠাৎ নাম পরিবর্তন করে হয়ে যায় দ্য ট্রাম্প হোয়াইট হাউস। এতেই বাধে বিপত্তি। ডোনাল্ড ট্রাম্প এবার দখল করতে চলেছেন হোয়াইট হাউস, এমন গুঞ্জন শুরু হয় বিভিন্ন মহলে। তবে এর কিছুক্ষণ পরেই ফেসবুক পেজটি আবারও নাম পরিবর্তন করে হয়ে যায় দ্য ট্রাম্প হোয়াইট হাউস আর্কাইভড। বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন হোয়াইট হাউসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে প্রকাশিত সব পোস্ট সংরক্ষিত থাকবে প্রায় 1 কোটি অনুসারীর এই পেজটিতে। এদিকে যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসে প্রবেশের পর নতুন করে দ্য হোয়াইট হাউস নামে পেজ পাবলিশ করেছে ফেসবুক কর্তৃপক্ষ। 0 থেকে যাত্রা শুরু করলেও দ্রুতই বাড়ছে এই পেজটির অনুসারী সংখ্যা। মালিহা ইসলাম মনামি, সময় সংবাদ। অন্য প্রসঙ্গ, আজ সকাল 11:30টায় দেশে পৌঁছাবে ভারতের উপহার 20 লাখ ডোজ করোনা ভ্যাকসিন। চলতি মাসেই শুরু হচ্ছে টিকাদান। প্রয়োগের প্রথম দিন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের 25 জনকে দেয়া হবে ভ্যাকসিন। পরের দিন দেয়া হবে আরও 500 জনকে। তাদেরকে কিছুদিন নজরদারিতে রাখার পর ফেব্রুয়ারির শুরুতে পুরোদমে শুরু হবে টিকাদান। তবে সুরক্ষা অ্যাপে নিবন্ধন ছাড়া কোনোভাবেই ভ্যাকসিনেশনের আওতায় আসা যাবে না। বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশে আসছে করোনা ভ্যাকসিনের প্রথম চালান। ঢাকা পাবে নয়াদিল্লির উপহার সেরামের তৈরি অক্সফোর্ডের টিকার 20 লাখ ডোজ। প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আয়োজনে সে বিষয়ে হয় সংবাদ সম্মেলন। স্বাস্থ্য সচিব জানান, চলতি মাসেই কুর্মিটোলা হাসপাতালে ফ্রন্টলাইনার সহ 25 জন বিশেষ শ্রেণীর নাগরিককে প্রয়োগের মাধ্যমেই শুরু হবে কার্যক্রম। পরে 5টি হাসপাতালে 4 থেকে 500 জনকে ট্রায়াল রানের আওতায় ভ্যাকসিন প্রয়োগ করা হবে। তাদের কয়েকদিন নজরদারিতে রেখে শুরু হবে মূল কার্যক্রম। আগামী 25 জানুয়ারি 2021 তারিখে 50 লক্ষ ডোজ ভ্যাকসিন বাংলাদেশে পৌঁছবে। এটা হলো আমি যেটা বলেছি, আমাদের নিজেরটা, আমরা যারা ক্রয় করে নিয়ে আসছি আমাদের নিজের টাকায়। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উপহার স্বরূপ 20 লক্ষ ডোজ ভ্যাকসিন গ্রহণ করবেন। দৈনিক 2 লাখ করে প্রথম মাসে দেয়া হবে 60 লাখ ডোজ, দ্বিতীয় মাসে দেয়া হবে 50 লাখ, আর তৃতীয় মাসে প্রথম মাসের টিকা নেয়া 60 লাখ পাবেন দ্বিতীয় ডোজ। সরকারি হাসপাতালের বাইরে দেয়া হবে না ভ্যাকসিন। মন্ত্রণালয়ের তৈরি সুরক্ষা অ্যাপ ছাড়া ভ্যাকসিনেশনের আওতায় আসা সম্ভব না। যে কেউ নিজেই নিবন্ধন করতে পারবেন এই অ্যাপে। প্রথম 20 লক্ষ ও পরে 50 লক্ষ, মোট 70 লক্ষ ভ্যাকসিন পাওয়ার পর 60 লক্ষ ভ্যাকসিন প্রথম মাসে দেওয়া হবে। প্রথম মাসে 60 লক্ষ, দ্বিতীয় মাসে 50 লক্ষ, তৃতীয় মাসে আবার 60 লক্ষ ভ্যাকসিন দেওয়া হবে। প্রথম মাসে যারা ভ্যাকসিন নেবেন তারা তৃতীয় মাসে দ্বিতীয় ডোজ পাবেন, কারণ একটি গ্যাপ আছে, আপনারা জানেন যে 4 সপ্তাহে। সেই হিসাবে ভ্যাকসিন বিতরণের প্ল্যান অলরেডি আমরা করে ফেলেছি। তবে টিকা গ্রহণের পর করোনা প্রতিরোধ ক্ষমতা বা অ্যান্টিবডি কতদিন থাকবে সেটি নিশ্চিত করা সম্ভব হয়নি। এই ভ্যাকসিনটা এত দ্রুত তৈরি হয়েছে, এটার জন্য যে দীর্ঘ একটা ফলো আপ দরকার, সেই ফলো আপটা করা হয়নি। এটা নিশ্চিত নয় কতদিন এই অ্যান্টিবডি তৈরি হয়, কতদিন পরে এটার টাইটার মানে লেভেল যেটা আছে সেটা ফল করে। ভ্যাকসিন নেয়ার সবাই টেলিমেডিসিনের আওতায় থাকবে। প্রতিদিন ভ্যাকসিন বুলেটিন প্রচার করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ভারত থেকে বেশি দামে করোনার ভ্যাকসিন কিনে সরকার লুটপাট করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সন্ধ্যায় সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে স্বেচ্ছাসেবক দল আয়োজিত আলোচনা সভায় একথা বলেন মির্জা ফখরুল। এই করোনা কোভিড নিয়েও এরা আপনার চুরি করছে, ডাকাতি করছে। ভ্যাকসিন যেটা দিলে মানুষের জীবন রক্ষা হবে, মানুষ বাঁচবে, এটা নিয়েও তারা লুটপাট শুরু করেছে। অনেক বেশি দাম দিয়ে ভারতের কাছ থেকে কিনতেছে, যার কোনো নিশ্চয়তা এখন পর্যন্ত কেউ দিতে পারে নাই। সুতরাং এই সাধারণ মানুষগুলো পাবে কি না তারও কোনো রোড ম্যাপ নাই, কোনো প্ল্যানিং নাই। বলছে আগে 20 লক্ষ আসবে, এই 20 লক্ষ কারা পাবে সেটাও আমরা জানি না। এরপর প্রতি মাসে নাকি 50 লক্ষ করে আসবে, সেটা কারা পাবে তাও জানি না। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমরা কি কখন পাবো না পাবো তার কোনো নিশ্চয়তা এখানে নাই। এদিকে বিএনপি করোনার ভ্যাকসিন নিয়ে আগাম অপপ্রচার শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির এক সভায় তিনি এ মন্তব্য করেন।
গতকাল সকালে তার সরকারি বাসভবন থেকে অনলাইনে সভায় যুক্ত হন ওবায়দুল কাদের। সরকার ও আওয়ামী লীগ কর্মীরা যখন মানুষের কল্যাণে দিবারাত্রি সেবা দিয়েছে, তখন বিএনপি উট পাখির মতো বালুতে মাথা লুকিয়ে রেখেছিল। আর এখন নির্লজ্জভাবে বলছে সরকার করোনা মোকাবিলায় ব্যর্থ হয়েছে। এখন তারা করোনার টিকা নিয়ে আগাম অপপ্রচার শুরু করেছে। দেশ ও মানুষের কল্যাণে যে কোনো কাজকে প্রশ্নবিদ্ধ করাই বিএনপির রাজনীতি। করোনা ভ্যাকসিন নিয়ে রাজনীতি হচ্ছে বলে বিএনপির অভিযোগ ভিত্তিহীন জানিয়ে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ভ্যাকসিন প্রয়োগ হবে নীতিমালার ভিত্তিতে। চাইলে বিএনপি নেতাদেরকে আগে ভ্যাকসিন দেওয়ার জন্য স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ করা হবে বলে জানান তিনি। গতকাল দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্যমন্ত্রী। করোনা মহামারী মোকাবেলা করার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান হচ্ছে উপমহাদেশের সবার উপরে। তারা প্রথম থেকে আশঙ্কা করেছিল, হয়তো প্রার্থনাও তারা করেছিল, এই করোনা মহামারীতে যেন ব্যাপক লোকক্ষয় হয় এবং দেশে একটি অরাজক পরিস্থিতি তৈরি হয়। সেটি না হওয়াতে তারা প্রচণ্ড হতাশ হয়েছে। ওটা লুটপাটের দল তো বিএনপি, সেজন্য সব কিছুতে লুটপাট দেখার চেষ্টা করে। ভ্যাকসিন সরকার একটি নীতিমালার ভিত্তিতে প্রয়োগ করবে। বিএনপি যদি আগে ভ্যাকসিন পেতে চায়, আমি স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ করতে পারি যে বিএনপিকে যেন আগে ভ্যাকসিন দেওয়া হয়। নাব্য সংকটে শীতের শুরুতেই হুমকির মুখে পড়েছে ভোলা ঢাকা নৌপথ। ভোলাখাল আর তেতুলিয়া নদীতে প্রতিদিনই ঘন্টার পর ঘন্টা আটকে আছে যাত্রীবাহী লঞ্চ। নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারায় ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। তবে ড্রেজিংয়ের মাধ্যমে আগামী 1 মাসের মধ্যেই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে বিআইডব্লিউটিএ। নাসির উদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। ভোলা খেয়াঘাট থেকে ছেড়ে যাওয়ার কয়েক মিনিট পরেই আটকে যায় ঢাকাগামী লঞ্চটি। নদীর পানি মেপে মেপে কচ্ছপ গতিতে গন্তব্যের উদ্দেশ্যে ছুটলেও ডুবোচরের কারণে পৌঁছাতে 4 ঘন্টা সময় বেশি লেগে যায়। নৌপথে ভোলা থেকে ঢাকার দূরত্ব 195 কিলোমিটার। এর মধ্যে ভোলা খেয়াঘাট থেকে তেতুলিয়া নদীর প্রায় 14 কিলোমিটার এলাকায় পলি জমে তীব্র নাব্য সংকট দেখা দিয়েছে। ঢাকাগামী লঞ্চগুলো চলাচলের জন্য 3 মিটার পানির দরকার হলেও এখানে ভাটার সময় 1 থেকে 1.5 মিটার পানি থাকে। ফলে ডিসেম্বরের শুরু থেকে জোয়ারের উপর নির্ভর করে এই রুটের নৌযান চলাচল করছে। নিয়মিত একটা পরিকল্পনা করে নিয়ম মাফিক একটা ড্রেজিং করে যেন আমাকে নাব্যতা সংকট থেকে দূর করে হয়, কোনো রকম বিঘ্নতা ছাড়াই যেন আমরা স্মুথ গতিতে জাহাজ চালানো সক্ষমতা অর্জন করতে পারি। নৌপথটি সচল রাখতে ইতিমধ্যে ভোলাখালে ড্রেজিং শুরু করলেও কোনো সুফল আসেনি। ড্রেজিং শেষ করে রুটটি সচল করতে সময় লাগবে আরও 2 মাস। জায়গায় জায়গায় শুকিয়ে যায়, চর পড়িয়া যায়, চর দেখে না, লঞ্চ যায় ওই চরের উপর উঠিয়ে দেয়। সন্ধ্যা যখন 7টায় লঞ্চ ছাড়ে, আমরা রাত 10টা 11টা 12টার মতো খালি আটকে যাই। অনেক সময় দেখা যায় ভোর হয়ে গেছে, তখন খালি আটকে আছি। টাইম মতো গন্তব্যে পৌঁছতে পারি না। 2-3টা পয়েন্ট কাটিয়ে দিলে সুন্দর করিয়া, তাহলে আমরা লঞ্চটা ঠিক মতো আসতে যাইতে পারে। তবে নাব্য সংকটে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে স্বীকার করে শিগগিরই সমাধানের আশ্বাস দিয়েছে বিআইডব্লিউটিএ। পরিবেশ পরিবর্তনের কারণে এই খালটা অনেক মাটি দ্বারা ভরাট হয়ে গেছে এবং আমাদের ইতিমধ্যে 3টা ড্রেজার এখানে আছে, তারা কাজ করছে। আমরা আশা করছি যে আগামী 1 মাসের ভিতরে নৌযানের জন্য সম্পূর্ণ উপযুক্ত হয়ে যাবে এই রুটটা। ভোলা ঢাকা রুটের 16টি লঞ্চে প্রতিদিন প্রায় 10,000 যাত্রী চলাচলের পাশাপাশি জেলার অধিকাংশ পণ্য সামগ্রী এই রুটেই পরিবহন করা হয়। সময় সংবাদ, ভোলা। দেশজুড়ে বাড়ছে শীতের তীব্রতা। ঘন কুয়াশা আর হিম বাতাসে স্থবির হয়ে পড়েছে উত্তরাঞ্চলের জনজীবন। শীতার্ত মানুষের খবর জানাতে এই মুহূর্তে রংপুরে আছেন রিপোর্টার রতন সরকার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রতন, ইমা, আজ আসলে রংপুরে যে তাপমাত্রা আবহাওয়া বিভাগ থেকে দিয়ে বলা হয়েছে সেটি একটু বলে নিতে চাই। সেটি এই মুহূর্তে কিন্তু রংপুরের তাপমাত্রা বিরাজ করছে 11 ডিগ্রি সেলসিয়াস এবং আংশিক মেঘাচ্ছন্ন আছে আকাশ। এবং আজকে সারাদিন মোটামুটি ধরনের আংশিক রৌদ্রোজ্জ্বল হবে সার্বিক পরিস্থিতি এবং বেলা 3টা নাগাদ কিন্তু তাপমাত্রা
23 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে এবং আবার রাতের বেলা 11 ডিগ্রি সেলসিয়াসে নেমে যাবে এমন পূর্বাভাসই দিচ্ছে আবহাওয়া বিভাগ থেকে। তো গত কয়েকদিন ধরে যে এই অঞ্চলে একটা দুর্যোগপূর্ণ পরিস্থিতি চলছিল, প্রচণ্ড কুয়াশা এবং তীব্র কনকনে ঠান্ডা বয়ে যাচ্ছিল, সেই পরিস্থিতির কিন্তু খানিকটা উন্নতি হয়েছে। আমরা দেখছি যে অন্যান্য গত কয়েকদিন কিন্তু এই সময়টা প্রচণ্ড কুয়াশা থাকতো এবং খুব কাছের কোনো কিছু কিন্তু দৃশ্যমান হতো না এবং তীব্র ঘন কুয়াশায় চারদিক ঢেকে থাকতো। সেই পরিস্থিতির কিছুটা পরিবর্তন কিন্তু আজ হয়েছে, যদিও কিছু হালকা কুয়াশা ঝরছে এবং আমরা দেখছি যে আজ মোটামুটি হেডলাইট ছাড়াই যানবাহনগুলো চলাচল করছে। সার্বিক পরিস্থিতি কিছুটা উন্নতি অবশ্যই হয়েছে এবং মানুষের মধ্যে যে একটা নাভিশ্বাস উঠেছিল শীতকে কেন্দ্র করে, যে কঠিন অবস্থা তৈরি হয়েছিল, সেটির অবসান হয়েছে। তবে গত কয়েকদিনে শীতের মাত্রা বেড়ে যাওয়ার কারণে কিন্তু শীতজনিত নানান রোগবালাই ছড়িয়ে পড়েছে। এখনো পর্যন্ত আসলে সরকারি বেসরকারি যে হাসপাতালগুলোতে রয়েছে সেগুলোতে কিন্তু শীতজনিত বিশেষ করে অ্যাজমা বা শ্বাসকষ্ট এবং সর্দি কাশি ধরনের রোগে আক্রান্ত হচ্ছে বিশেষত শিশু এবং বয়োজ্যেষ্ঠ যারা আছে তারা। এই প্রচণ্ড রোগীর চাপ মেডিকেলগুলোতে রয়েছে এই মুহূর্তে এবং বলা চলে যে স্বাভাবিক যে ধারণ ক্ষমতা হাসপাতালগুলোর সেটি কিন্তু তার থেকেও বেশি রোগীর আগমন ঘটছে, যার কারণে সার্বিক চিকিৎসা ব্যবস্থাপনার ক্ষেত্রে একটু কিন্তু টালমাটাল পরিস্থিতি বিরাজ করছে। এই এলাকাটিতে আসলে আমরা জানি যে উত্তরাঞ্চল আসলে হিমালয়ের কাছাকাছি অবস্থান হবার কারণে কিন্তু এটি একটু শীতপ্রবণ এলাকা। আমরা অনেক সময় দেখেছি যে রাজধানীতে মানুষের শীতের কাপড় ছাড়া বের হলেও এখানে জবুথবু অবস্থা বিরাজ করে মানুষের, এবং বিশেষ করে নিম্ন আয়ের মানুষ যারা, শ্রমজীবী মানুষ যারা, তারা কিন্তু অনেক কষ্ট করেই তাদের জীবিকা নির্বাহ করে এবং প্রচণ্ড কঠিন একটা পরিস্থিতি তারা মোকাবেলা করে বেঁচে থাকার চেষ্টা করে। এই অঞ্চলের যে চরাঞ্চলগুলো রয়েছে, বিশেষত নদীবেষ্টিত নদী এলাকাগুলোতে, সেগুলোতে কিন্তু সেই সব এলাকায় কিন্তু তীব্র আকার ধারণ করে শীতের সময়টিতে এবং প্রশাসনের পক্ষ থেকে এবং সমাজের বিত্তবান যারা আছেন তাদের পক্ষ থেকে অসহায় শীতার্ত মানুষের পাশে কিন্তু মানুষ গিয়ে দাঁড়ায় এবং বিভিন্ন ধরনের শীতবস্ত্র বিতরণের মাধ্যমে দিয়ে এই আত্মমানবতার সেবায় মানুষ এগিয়ে আসে এবং সরকারের পক্ষ থেকেও এসব অসহায় মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়। এবছরও আসলে লক্ষাধিক শীতবস্ত্র জেলা প্রশাসনের পক্ষ থেকে বিতরণ করা হয়েছে। বিশেষ করে যারা ছিন্নমূল মানুষ তাদেরকে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান এবং সহৃদয় মানুষের পক্ষ থেকেও কিন্তু শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। তবে এই পরিস্থিতি মোকাবেলার জন্য যে মানুষের আর্থসামাজিক অবস্থা সেটিরই আসলে ব্যাপক উন্নতির না হওয়া পর্যন্ত এই পরিস্থিতি আসলে সমাজের কিছু মানুষ আসলে যারা আসলে পিছিয়ে পড়া মানুষ তাদের জীবনের পরিবর্তন আসবে না এমনটাই বলছেন সমাজবিজ্ঞানীরা, যার কারণে আসলে শীতবস্ত্র নয়, আসলে মানুষের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে আরও কাজ হওয়া প্রয়োজন এমনটা তারা কিন্তু বলছেন। বিশেষ করে আমরা যদি চরাঞ্চলের মানুষের কথা ভাবি, সেটি কিন্তু একেবারেই অমানবিক শীতের মধ্যে তাদের জীবন যাপন করতে হয়। সেখানকার শিশু, সেখানকার বৃদ্ধ মানুষেরা কিন্তু চরম কষ্টে ভোগে। এই অঞ্চলের মানুষের আর্থসামাজিক অবস্থা ভালো না হওয়ার কারণে শীতবস্ত্রের অভাবে কিন্তু এখানকার মানুষ আগুনের কুণ্ডুলি জ্বালিয়ে বিভিন্ন জায়গায় খড়কুটো কুড়িয়ে এনে আগুনের কুণ্ডুলি জ্বালিয়ে কিন্তু তারা শীত নিবারণের চেষ্টা করে এবং এই চেষ্টাটি করতে গিয়ে প্রতি বছর কিন্তু অসংখ্য মানুষ অগ্নিদগ্ধ হয় এবং অনেকেই মৃত্যুবরণ করেন। এবছরও এ পর্যন্ত 6 জনের মৃত্যু হয়েছে এবং প্রায় 50
10-এর কাছাকাছি মানুষ কিন্তু দগ্ধ হয়েছে। এখন পর্যন্ত রংপুর মেডিকেলে প্রায় 20 জনের মতো আগুনে পোড়া রোগী চিকিৎসাধীন রয়েছে। তো এই ছিল আমার কাছে উত্তরাঞ্চলের শীতের খবর। আমরা ফিরছি স্টুডিওতে। ইমা, উত্তরাঞ্চলে শীতের তীব্রতার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী রতন সরকার। শীতার্ত মানুষের খবর জানাতে এই মুহূর্তে ঠাকুরগাঁওয়ের আর্ট গ্যালারি এলাকায় আছেন রিপোর্টার জিয়াউর রহমান বকুল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বকুল, ধন্যবাদ ইমা। আপনি জানেন যে উত্তরের যেই জেলাগুলো আছে সেই জেলাগুলো কিন্তু বরাবরই শীত বেশি পড়ে, তেমনি করে ঠাকুরগাঁয়ের মানুষের কিন্তু এই শীতে অনেক বেশি কষ্ট পেতে হয়। তো এই অবস্থাতে আমরা যা বলতে পারি যে ঠাকুরগাঁয়ে কিন্তু কয়েকদিন ধরে তীব্র শীত অনুভূত হচ্ছে। তবে গতকাল থেকে আজ সকাল পর্যন্ত শীতের তীব্রতা কিছুটা কমেছে। তো এই অবস্থাতে সাধারণ মানুষের যেই দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু সব সময় বেড়েই যায়। তো আমরা বলতে পারি যে এই শীত মৌসুমে বরাবরই কষ্ট হয় যাদের, তারা সবচেয়ে বেশি কষ্ট পায় ঠাকুরগাঁয়ের যারা ছিন্নমূল মানুষ আছে, যারা হতদরিদ্র মানুষ আছে তারা, এবং এর পাশাপাশি যারা খেটে খাওয়া মানুষ আছে, যারা শ্রমজীবী মানুষ আছে, তারা কিন্তু প্রতিনিয়ত এই শীতের মধ্যে কাজের সন্ধানে বের হয় এবং তারপরেও কিন্তু তারা চেষ্টা করে পরিবার পরিজনকে নিয়ে দুমুঠো অন্ন জোগানোর এই আয়ের পথ থেকে। কিন্তু দেখা গেছে যে তারা দীর্ঘ সময় পেরিয়ে গেলেও, তারা কাজের সন্ধানে বেরিয়েও তেমন আয় কিন্তু করতে পারছেন না। এই অবস্থাতে আপনি আরেকটি বিষয় জানেন যে এই সময়টাতে সবচেয়ে বেশি কিন্তু শিশুরা আক্রান্ত হচ্ছে বিভিন্ন রোগে, হাসপাতালমুখী হচ্ছে শিশুর অভিভাবকরা এবং বয়োবৃদ্ধ মানুষেরা। তাদের কিন্তু ডায়রিয়া, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তারা কিন্তু হাসপাতালে ভর্তি থাকছে। তবে আমরা লক্ষ্য করছি যে ঠাকুরগাঁয়ের মানুষের যেই কষ্টটা, এটা বরাবরই কিন্তু কষ্ট অনুভূত হয়, দুর্ভোগের শিকার হয় এবং বিপর্যস্ত হয়ে পড়ে ঠাকুরগাঁয়ের মানুষের যেই চলাচল এবং স্বাভাবিক জীবনযাপনে। এই অবস্থাতে আমরা বলতে পারি যে ভোর থেকে ঘন কুয়াশা এবং যেভাবে শীতের তীব্রতা আর হিমেল হাওয়া বইতে থাকে, এতে সাধারণ মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়ে। তো আমরা এই অবস্থায় একজন এখানকার স্থানীয় বাসিন্দা, তার সাথে কথা বলবো যে শীতের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আসলে কি অনুভূত হয়। আপনি একটু বলবেন যে ঠাকুরগাঁয়ের মানুষ এই শীতে বরাবরই যে কষ্ট পায়, এই অবস্থাতে এই কষ্টটা কতটুকু বেশি হয়ে থাকে এবং কি পরিমাণ কষ্ট অনুভূত হয়? আসলে ঠাকুরগাঁয়ে একটু শীত বেশি। এই বেশি হওয়ার কারণে যারা সাধারণ মানুষরা যেটি রয়েছে, সাধারণ মানুষরা কিন্তু কাজ ছাড়া ঘর থেকে কেউ বের হয় না। আর আরেকটি বিষয় হচ্ছে নিম্ন আয়ের মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তাদেরকেও দেখা যায় না মাঠে আর কি, তেমনটা দেখা যায় না। আর কষ্ট হাসপাতালগুলোতেও কষ্ট। আর এই ঠাকুরগাঁয়ে এমন একটি শহর যেখানে হচ্ছে ঠাকুরগাঁও, পঞ্চগড়, এই দুটি জায়গাতে একটু শীত বেশি, প্রতি বছরের শীত বেশি। আর এই দুই অঞ্চলের মানুষ প্রতি বছর একটু শীতে আক্রান্ত হয় বেশি। আর তার মধ্যে যে শিশুরা একটু বেশি সমস্যার মধ্যে থাকে ঠাকুরগাঁয়ের হাসপাতালগুলোতে। আমার একজন বাচ্চা আছে হাসপাতালে, আমি সেখানেও গেছিলাম, দেখি যে একটি বেডে 3 জন করে শিশু রয়েছে। এটা খুব সমস্যা ঠাকুরগাঁয়ের জন্য। ঠাকুরগাঁয়ের শিশু হাসপাতাল একটি হলে ভালো হয়। আর এই যেগুলো সাধারণ মানুষ মাঠ পর্যায়ে যারা আছে আর কি, তাদের আমি দেখলাম যে শীতজনিত বিষয়ে রোগী, তারাও একটু অনেক সমস্যার মধ্যে আছে। আর এই ঠান্ডার বিষয়টায় কয়েকদিন খুব বেশি ঠান্ডা ছিল, আজকেও ঠান্ডা আছে, কিন্তু আজকে একটু কুয়াশাটা কম, কিন্তু আজকেও ঠান্ডা আছে আর কি। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে একজন স্থানীয় এলাকাবাসী, তিনি জানাচ্ছিলেন এই শীতের বিস্তারিত নিয়ে। তো আমরা বলতে পারি যে ঠাকুরগাঁয়ের মানুষের যেই শীতের যে কষ্ট অনুভূত, সেই কষ্ট কিন্তু বরাবরই তাদের পেতে হয়। এই অবস্থাতে আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে। তারা যে জিনিসটি আমাদেরকে জানিয়েছেন, তারা বলছেন যে ইতিমধ্যে বিভিন্ন সরকারের যে বিভিন্ন দপ্তর থেকে
শীতবস্ত্র প্রদান করা হয়েছিল তারা কিন্তু ইতিমধ্যে বিতরণ করে দিয়েছেন। বর্তমানে তেমন কিন্তু শীতবস্ত্র তাদের হাতে নেই, তবে তারা বলছেন যে এখন যারা সমাজের বিত্তবান মানুষ আছে বা অন্যান্য বেসরকারি সংগঠন বা বেসরকারি ব্যাংকগুলো আছে তারা কিন্তু কিছু কিছু করে শীতবস্ত্র দিচ্ছেন জেলা প্রশাসককে। এই শীতবস্ত্রগুলো কিন্তু আবারও পর্যায়ক্রমে বিতরণ করা হবে সাধারণ মানুষের মাঝে। তো এই অবস্থাতে আমরা কথা বলেছিলাম যারা এই যে পথচারী পথে যারা যানবাহন নিয়ে চলাচল করে তাদের শ্রমিক এবং চালকদের সাথে, তাদের সাথে কথা বলেছিলাম। তারা যে বিষয়টি জানিয়েছেন যে ঘন কুয়াশার কারণে এই যানবাহন চালানো কিন্তু অনেকটাই মুশকিল হয়ে পড়ে। তো এই অবস্থাতে শীতের যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে সর্বোপরি বিষয় বরাবরই আমরা যেটি বলে আসছি যে শীতের কারণে সাধারণ মানুষের কিন্তু দুর্ভোগটা অনেকটাই বেড়ে যায়। এই ছিল আমার কাছ থেকে ঠাকুরগাঁয়ের শীতের পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ঠাকুরগাঁও থেকে শীতার্ত মানুষের খবর জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউর রহমান বকুল। তীব্র শীতে পুকুর জলাশয়ে মাছ ধরতে নামতে পারছেন না জেলেরা। এতে নওগাঁর পাইকারি আড়তে কমেছে মাছের সরবরাহ। এতে সব ধরনের মাছের দাম কেজি প্রতি 20 টাকা পর্যন্ত বেড়েছে। এই মুহূর্তে মহাদেবপুর মাছের আড়তে আছেন সহকর্মী এমআর রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, ধন্যবাদ ইমা। গত সপ্তাহ জুড়ে কিন্তু তীব্র শীত অনুভূত হচ্ছে উত্তরের এই জেলায়। এ কারণে কিন্তু স্বাভাবিক জীবনযাত্রার উপরে একটা ছেদ পড়েছে এবং এই ছেদেরই একটা অংশ বলা চলে জেলেরা কিন্তু বিল, জলাশয় এবং পুকুরে কিন্তু নামতে পারছে না। এ কারণে কিন্তু গত এক সপ্তাহ ধরে কিন্তু মাছের যে সরবরাহ এটা কিন্তু অনেকটা কমে এসেছে এই আড়তগুলোতে এবং কমে আসার কারণে দরের ক্ষেত্রে কিছুটা ওঠানামা করছে। আমরা যেটা লক্ষ্য করছিলাম গেল সপ্তাহে যেসব মাছ বিক্রি হয়েছিল 140-50 টাকা কেজিতে, সেই মাছ কিন্তু আজকের আড়তে আমরা কিন্তু সেটা লক্ষ্য করছি 20 টাকা বা 30 টাকা প্রতি কেজিতে বৃদ্ধি হয়েছে। এর মূল কারণ কিন্তু তারা জেলেরা বলছেন যে যেহেতু নদী জলাশয়ে তীব্র ঠান্ডায় তারা নামতে পারছে না, নামতে না পারার কারণে কিন্তু তাদের ধরাটা ব্যাহত হচ্ছে এবং সেই ধরাটাই কিন্তু আড়তগুলোতে একটা প্রভাব পড়েছে এবং সব মিলে কিন্তু এই আড়তগুলো কিন্তু খুব ভোর থেকে কেনা বেচা চলে এবং যারা জেলে রয়েছেন তারা পুকুর জলাশয় থেকে মাছ ধরার পর এই আড়তে তুলে থাকেন এবং একটা পাইকারি হাট ডাকের মধ্যে তারা কেনা বেচা করে থাকেন। কিন্তু আড়তগুলোতে মাছের সরবরাহ অনেকটাই কম এবং বেলা হয়তো বাড়ার পর কিছুটা সরবরাহ বৃদ্ধি ঘটে এবং এই বৃদ্ধির মাধ্যমে যতটা দরদাম তারা পান সেইভাবে তারা কেনা বেচা করে থাকেন। তবে তীব্র শীত কিন্তু বড় ধরনের প্রভাব ফেলেছে মাছের এই আড়তগুলোতে। এ কারণে কিন্তু সরবরাহ অনেকটাই ঘাটতি এবং স্থানীয় জেলেরা বলছেন যে গত 1.5 সপ্তাহ আগে যেসব মাছ বিক্রি করেছেন তারা মোটামুটি সিলভার কাপ 100 টাকা বা 90 টাকা, এখন সেটা 120 টাকা। অন্যদিকে পাঙ্গাস জাতীয় যেসব মাছ রয়েছে সেই মাছগুলো কিন্তু তুলনামূলক এখন একটা ভালো দাম পাচ্ছেন। 85-90 টাকা বিক্রি করেছিলেন সেই মাছ কিন্তু এখনকার বাজারে 100 টাকা পর্যন্ত স্থানীয় হাইব্রিড জাতের এসব মাছ তারা বিক্রি করতে পারছেন। তবে যারা মাছ চাষি, যারা পুকুরে মাছ চাষ করে থাকেন তারা কিন্তু এই সময়টাতে একটা ভালো দাম পাচ্ছেন। ভালো দাম পাওয়ার কারণে তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং ক্রেতাদের ভিতরে কিন্তু এই সময়টাতে যেহেতু চড়া দামে মাছ কিনতে হচ্ছে তারা একটু অস্বস্তিতে আছেন। তবে আরেকটি বিষয় হলো যে মাছের যেসব খাদ্য রয়েছে এই খাদ্যের দর কিন্তু অনেকটাই বেশি। এই বেশি হওয়ার কারণে কিন্তু যারা মাছ চাষি ছিলেন তারা কিন্তু গত প্রায় এই 1-2 মাস ধরেই কিন্তু তারা তাদের মুখ থেকে অভিযোগ আসছে যে মাছের দর অনেকটা কমে গিয়েছে এবং কমে যাওয়ার কারণে আর্থিকভাবে তারা ক্ষতির শিকার হচ্ছেন। তবে এই পরিস্থিতির কিন্তু এই গত 1-1.5 সপ্তাহে কিন্তু কিছুটা উন্নতি হয়েছে এবং উন্নতির মূল কারণ কিন্তু এই তীব্র শীতের প্রভাবটা হয়তো কেটে গেলে নতুন করে আবার বাজারে কিন্তু একটা প্রভাব, মাছের সরবরাহটা বৃদ্ধি হবে এবং বৃদ্ধি হলে সেক্ষেত্রে তাদের প্রত্যাশিত যে দরটা হয়তো আবার নিচে নেমে যাবে এমন আশঙ্কা করছেন মাছ চাষিরা। এই জেলায় কিন্তু প্রায় 18,000 নিবন্ধিত মাছ চাষি রয়েছেন যারা সরাসরি এই মাছ চাষের সাথে জড়িত এবং মাছ উৎপাদন করে থাকেন এবং এই পাইকারি আড়তগুলোতে তারা বিক্রি করার জন্য নিয়ে আসেন। তবে স্থানীয়ভাবে আমরা যেটা দেখছিলাম যে মাছের যেসব খাদ্য রয়েছে এই খাদ্যের দরের যে বাজার এটার তুলনায় কিন্তু এই মাছের দর গেল 1-1.5 মাসে প্রায় 7 থেকে 8 বার ওঠানামা করেছে এবং মাছের বাজারের সাথে কিন্তু একটা অসামঞ্জস্য বলছেন যারা পাইকার। তারা বলছেন যে যেহেতু
মাছের একটা চাহিদা রয়েছে। বিশেষ করে স্থানীয় বিল জলাশয়গুলোতে পানি কমে আসার কারণে কিন্তু গত 7-8 দিন বা 10 দিনের বিপুল পরিমাণ দেশীয় মাছ কিন্তু আসছিল, এবং এই জাতীয় মাছ আসার কারণে পুকুরে চাষ করা মাছের দরের জায়গাটা কিন্তু হোঁচট খায়, এবং পরবর্তীতে এই মাছগুলো কিন্তু ব্যাপকভাবে দর কমে যায়। এবং যারা মাছ চাষী তারা বলছিলেন যে বিভিন্ন সংস্থা থেকে তারা ঋণ নিয়েছিলেন, এবং ঋণ নেওয়ার কারণে তারা যে লাভের মুনাফা স্বপ্ন দেখছিলেন, সেই জায়গা থেকে তারা কিন্তু হোঁচট খাচ্ছিলেন। তবে আস্তে আস্তে এই পরিস্থিতির গত 1-1.5 সপ্তাহের মধ্যে কিন্তু কিছুটা উন্নতি হয়েছে। মাছ চাষীরা বলছেন যে যেহেতু সরবরাহ কমে গিয়েছে, এই কমে যাওয়ার কারণে তারা কিন্তু এখন একটা ভালো দাম পাচ্ছেন, এবং এরকম দরের একটা আশা ছিল তাদের, এবং এই দরটা তারা পেলে তাদের লোকসান কাটিয়ে ওঠার তাদের স্বপ্ন আছে, এবং সেই স্বপ্নটা হয়তো পূরণ হবে এমন আশা তাদের মুখ থেকে আমরা পাচ্ছিলাম। তো সব মিলিয়ে এই তীব্র শীতের কারণে সরবরাহ কিছুটা ব্যাহত হয়েছে। তো এই ছিল নওগাঁর মহাদেবপুরের মাছের আড়তের মাছ কেনাবেচার খবর আমার কাছে। নওগাঁর মাছ কেনাবেচার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী এমআর রকি। গাজীপুরের আড়তে বেড়েছে সব ধরনের সবজির সরবরাহ। এতে গেল সপ্তাহের তুলনায় প্রকারভেদে কেজিতে 5 থেকে 7 টাকা কমেছে দাম। জুনায়েদ রুবেলের ছবিতে রাজিবুল হাসানের রিপোর্ট। সারিবদ্ধভাবে সবজি সাজিয়ে হাঁকডাকে চলছে বিকিকিনি। রাজধানীর পার্শ্ববর্তী পাইকারি আড়ত হওয়ায় এখানে রয়েছে দূর দূরান্তের ক্রেতা বিক্রেতা। একসঙ্গে মিলছে টমেটো, লাউ, বেগুন, শিম, ফুলকপি সহ প্রয়োজনীয় সব সবজি। প্রতিদিন রাত 12টার পর থেকে বৃহত্তর উত্তরবঙ্গ সহ দেশের বিভিন্ন স্থানের সবজি ভর্তি ট্রাক আসে শামসুদ্দিন সরকার আড়তে। গ্রামের হাটবাজার কিংবা পাড়া মহল্লার কৃষকদের কাছ থেকে সরাসরি সবজি আনায় রাত পর্যন্ত থাকে টাটকা, যার ফলে রাজধানীর ছোট বড় পাইকাররা এখানে ভিড় করেন। আমদানি বেশি থাকলেও বর্তমানে লাভ সীমিত বলে জানান বিক্রেতারা। বর্তমান যে পরিস্থিতি বাজারের, ওই হিসেবে মোটামুটি ভালো, জনগণের জন্য ভালো, এবং এইভাবে যদি থাকে আমরা সাধারণ জনগণ খাইয়ে বাঁচতে পারবো আর কি। ভিতরে অনেক জায়গায় মাল পোষার যানজটের কারণে মালটা পোষাইতে পারে না দেখে এখানে ঢুকে, এই কারণে এখানে মাল সবসময় দাম কম থাকে। এখানে সবজি পর্যাপ্ত পরিমাণ আমদানির কারণের জন্য বর্তমান বাজার এখন ডাউন, কম। লাভ আগে তো একবারে সীমিত, মাল আইতেছে বেশি কিন্তু বেচা কিনা কম। এদিকে গাজীপুরের সর্ববৃহৎ এই বাজারে সিন্ডিকেট নিয়ন্ত্রণের সবসময় মনিটরিং করা হচ্ছে বলে জানান কর্তৃপক্ষ। সিসি ক্যামেরার মাধ্যমে আমরা বাজারকে মনিটরিং করে থাকি। কোনো প্রকার দাম বৃদ্ধির অপ্রীতিকর ঘটনা যাতে ঘটতে না পারে। আড়তে 12 থেকে 15,000 টন মালামাল প্রতিদিন সরবরাহ করা হয়। কেনাবেচা হয় প্রায় 4 থেকে 5 কোটি টাকা। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। চাঁদপুরে পাইকারি সবজি বাজারে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ, ফলে দামও ক্রেতাদের নাগালে। সে খবর জানাতে এই মুহূর্তে পাল বাজারে আছেন সহকর্মী ফারুক আহমেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ফারুক, সকাল 7টার পর থেকে আসলে এই সবজির বাজারটি জমতে শুরু করেছে। আমরা সকালে এখানে এসে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা আমাকে বলেছেন যে বৃষ্টি হঠাৎ করে অন্য এলাকায় হলো, চাঁদপুরে যে বৃষ্টি পড়েছে সেখানে সবজির বাজারে তেমন নেতিবাচক প্রভাব পড়বে না, অর্থাৎ এখানে সবজির যে সরবরাহ সেটি আসলে গতানুগতিক অন্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে। আমি এই মুহূর্তে যদি আপনাদের বাজারে একটা চিত্র দেখাতে চাই, সেটি দেখবেন যে এখানে পর্যাপ্ত পরিমাণ শীতকালীন যে শাকসবজি আছে সেগুলার সরবরাহ রয়েছে। বিশেষ করে রাজধানী ঢাকার কারণ বাজার থেকে গত মধ্যরাতে রওনা দিয়ে 8-10টি ট্রাক এখানে সবজি চালান নিয়ে পৌঁছেছে। একই সঙ্গে চাঁদপুরে যে দুর্গম চরাঞ্চলগুলো আছে সেখান থেকে সবজির চালান এসেছে। তাছাড়া আমি যদি বলি যে যশোর এবং খুলনা থেকে আরেকটি সবজির চালান, বিশেষ করে ওখান থেকে মাদারীপুর হয়ে বেশ কয়েকটি ট্রাকও চাঁদপুরে ঢুকে পড়েছে, বিশেষ করে পাল বাজারের ব্যবসায়ীদের আকৃষ্ট করার জন্য। আমি এই মুহূর্তে যদি একজন ব্যবসায়ীর সাথে কথা বলি, আসলে আজকে বাজারে সবজির এই যে সরবরাহটা কেমন ভাই, দরদামটা কেমন আমাকে যদি বলেন। এখন একটু কম। হ্যাঁ বলেন তো, কেন, কি অবস্থা? এখন একটু আমদানি আছে, এই কারণে দাম। আচ্ছা, আমাকে এই ব্যবসায়ী যেমনটি জানালেন যে আসলে এখানে এখন সরবরাহ পর্যাপ্ত পরিমাণ, ফলে এখানে বাজারের যেই চাহিদা সেই চাহিদার সঙ্গে যেই সরবরাহ সেটার একটা পার্থক্য আছে, অর্থাৎ বাজারের চাহিদা যে পরিমাণ থাকবে তার চাইতে এই মৌসুমের সরবরাহটা বেশি হওয়াতে
ব্যবসায়ীরা আসলে এই সবজি নিয়ে কেউ কেউ আসলে এমনও বলতে চাচ্ছেন যে তারা একটু বেকারে আছেন, অর্থাৎ দামটা একটু কমের দিকে। ভাই আমি একটু জানতে চাইবো আজকের প্রধান যে সবজিগুলো আছে এগুলো যদি কেজি প্রতি পাইকারি দরটা আমাকে একটু বলেন আমাদেরকে। সিমের বাজার আছে আপনার 20 টাকা, 15 টাকা, 10 টাকা, টমেটোর বাজার 10 টাকা, মরিচের বাজার 40 টাকা, তেলের বাজার 20 টাকা, তারপরে কালা বেগুন 10 টাকা, তারপরে মটরশুঁটি, শালগম 10 টাকা, সিমের বিচি কেজিতে 80 টাকা, সিমের বিচি সব সবজির দাম। আসলে এই ব্যবসায়ী আমাকে যেমনটা বলেছেন যে এখানে এই যে গত 2 সপ্তাহ আগে যে সবজির দর ছিল প্রতি কেজি পাইকারি তার চাইতে অর্ধেক নিচে নেমে এসেছে। অর্থাৎ এখন আমি যদি বলি যে শাকসবজি থেকে শুরু করে কাঁচামরিচ, টমেটো এগুলো 6 টাকা থেকে সর্বোচ্চ 40 টাকা পর্যন্ত কেজি এসে পৌঁছেছে। আমি আরেকজন ভাই, আপনি নিশ্চয়ই কিনতে এসেছেন, আপনি খুচরা বিক্রেতা, আপনি কি খুচরা বিক্রেতা না? আমি ভাই আপনি কোথা থেকে আসছেন, এখানে কেন আসেন আমাকে একটু বলেন। আচ্ছা আচ্ছা, এই পালবাজারে আসেন কেন, এখানে সুবিধাটা কি বলেন, কি সুবিধা বলেন? হ্যাঁ, আমরা আসলে আপনাকে এই না যে এই তথ্যটি জানাতে চাই যে সবজির এই যে বাজারে সরবরাহ চাঙ্গা, তবে দাম কম হওয়াতে আসলে একদিকে পাইকার এবং ব্যবসায়ীরা যেমনটা একটু দুশ্চিন্তার মধ্যে আছেন, তেমনি যারা ক্রেতা অর্থাৎ খুচরা বাজারগুলোতে যারা বিক্রি করেন তাদের মধ্যে একটা স্বস্তি আছে, এই কারণে যে তারা একটু কম দামে এখানে সবজিগুলো কিনতে পাচ্ছেন এবং একই সঙ্গে তারা যখন খুচরা বিক্রি করেন সেখানে তাদের জন্য আসলে একটা লাভের মতো দেখতে পাচ্ছেন। আরেকটি কথা আপনাকে জানিয়ে রাখি যে এই যে চাঁদপুরে হঠাৎ করে গত সন্ধ্যা থেকে এই রাত পর্যন্ত, ভোর রাত পর্যন্ত যে বৃষ্টি করে হয়েছিল, আসলে বৃষ্টির কারণে এখানে সবজির বাজারে তেমন একটা নেতিবাচক প্রভাব পড়বে না, অর্থাৎ সরবরাহ যেই বেশি আছে সেটি স্বাভাবিকই থাকবে। আর যেই যারা এখানে ক্রেতা আছেন তারা আসলে নিয়মিত এই বাজারটিতে এসে থাকেন। এই ছিল আমার কাছে চাঁদপুরের সবচেয়ে বড় সবজির বাজার পাল বাজার থেকে সবশেষ তথ্য। মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে রাঙ্গামাটিতে চলছে ভূমিহীন ও গৃহহীনদের জন্য বাসস্থান নির্মাণ প্রকল্প। এখন পর্যন্ত ঘর বরাদ্দ পেয়েছেন 268টি পরিবার। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, অন্যান্য জেলার মতো রাঙ্গামাটিতেও জোরে সোরে চলছে প্রকল্পের কাজ। প্রত্যেকটি 2 রুমের পাকা টিন শেড ঘর নির্মাণে সরকারের পক্ষ থেকে বরাদ্দ দেওয়া হয় 1,71,000 টাকা। কিন্তু দুর্গম পাহাড়ি এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নত না হওয়ায় প্রকল্পের কাজে বেগ পেতে হচ্ছে বলে জানালেন সংশ্লিষ্টরা। তবে ইতোমধ্যে 268টি পরিবারের জন্য পাকা ঘর নির্মাণ করা শেষ। আগামী 23শে জানুয়ারি এই ঘর গৃহহীনদের মাঝে বুঝিয়ে দেওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী যে 100 বছরে যে উদ্বোধন করতেছে, যে ঘর পাইয়েছে, লোকে অনেক খুশি, অনেক ধন্যবাদ। ঘর তৈরির উপকরণ সেগুলো এখানে আমাদের সঠিক সময়ে পৌঁছানো, তারপরে আমরা সেটা একটু সময় লাগলেও আমরা পৌঁছাতে পেরেছি এবং আমাদের নির্ধারিত গৃহের কাজ সম্পন্ন করতে পেরেছি। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সহ সবাই এই ঘরগুলো করে দেওয়ার আপ্রাণ চেষ্টা করতেছে। তথ্য প্রযুক্তির সদ্ব্যবহার, আসক্তি রোধ এই প্রতিপাদ্য নিয়ে ফেনীতে শুরু হলো 2 দিনব্যাপী 42তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। গতকাল বিকেলে ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুল প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। এ সময় বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে শিক্ষার্থীদের কাজ করার পরামর্শ দেন তিনি। মেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীদের প্রজেক্ট প্রদর্শনের পাশাপাশি থাকছে বিজ্ঞান অলিম্পিয়াড, সেমিনার, বিতর্ক প্রতিযোগিতা সহ নানা আয়োজন। কুয়েত সিটির প্রাণকেন্দ্রে অবস্থিত বাংলাদেশি ব্যবসায়ীদের অধ্যুষিত সুক আল ওয়াতানিয়া মার্কেট। এই মার্কেটে প্রায় 3 শতাধিক বাংলাদেশি ব্যবসায়ী রয়েছেন, যারা মোবাইল, গার্মেন্টস, রেস্টুরেন্ট, টেইলারিং, কার্গো সহ বিভিন্ন ধরনের ব্যবসার সঙ্গে জড়িত। তবে করোনায় ব্যবসায় মন্দাভাব এখনও কাটিয়ে উঠতে পারেননি তারা। লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। কুয়েত প্রতিনিধি শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কুয়েত সিটির সুক আল ওয়াতানিয়া মার্কেট, এটি বাংলাদেশিদের কেনাকাটার প্রাণকেন্দ্র। ছুটির দিনে বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হতো মার্কেটটি।
কিন্তু করোনা বদলে দিয়েছে সবকিছু। মহামারীর কারণে মার্কেটটিতে বেচা কেনা নেই আগের মতো, ফলে ক্রেতা শূন্য বাজারটিতে লোকসান গুনছেন ব্যবসায়ীরা। একদিকে দোকান ভাড়া পরিশোধ, অন্যদিকে কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ করতে হিমশিম খাচ্ছেন তারা। করোনা থাকাকালীন আমরা কুয়েতের ব্যবসা বাণিজ্য খুবই ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। আমাদের ব্যবসা বাণিজ্য সবে কুয়েতের পরিস্থিতি বেশি ভালো না। যারা ছোট ছোট ব্যবসায়ী আছে তাদের অবস্থার পরিস্থিতি খুবই খারাপ। তবে করোনা সংকট কেটে গিয়ে খুব শিগগিরই মার্কেটটিতে প্রাণ ফিরবে, এমনটাই আশা ব্যবসায়ীদের। গত 10 মাস যাবৎ ব্যবসা বাণিজ্য অনেক ডাউনে আছি। আমরা আশা করব ইনশাআল্লাহ আগের মতো ব্যবসা বাণিজ্য ফিরে আসবে। সুকাল ওয়াতানিয়া মার্কেটে 3 শতাধিক বাংলাদেশি ব্যবসায়ী রয়েছেন। তারা নিজেদের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন অনেক প্রবাসী বাংলাদেশির। সময় সংবাদ, কুয়েত। ইতালির জাতীয় সংসদের উচ্চকক্ষ সিনেটেও প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে আস্থা ভোটে বিজয়ী হয়েছেন। ফলে ইতালির বর্তমান সরকার ধারাবাহিকভাবে কাজ করা চালিয়ে যাওয়ার স্বীকৃতি পেল। মঙ্গলবার রাতে উচ্চকক্ষ সিনেটে 156 ভোট পেয়ে বিজয়ী হন তিনি। বিপক্ষে ভোট পড়ে 140টি। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। অবশেষে ইতালির রাজনৈতিক সংকটের সমাধান হলো। প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তের জোট আস্থা ভোটে উচ্চকক্ষে বিজয়ী হয়েছে। সিনেটে কোন্তের পক্ষে 156 ভোট এবং বিপক্ষে 140 ভোট পড়ে। 16 জন সিনেটর ভোট দেয়া থেকে বিরত থাকে। এর আগে সোমবার নিম্নকক্ষে আস্থা ভোটের মুখোমুখি হন জুসেপ্পে কোন্তের নেতৃত্বাধীন কোয়ালিশন সরকার। আস্থা ভোটে তার পক্ষে 321 ভোট পড়ে, বিপক্ষে পড়েছিল 259টি। সাবেক প্রধানমন্ত্রী মাত্তেও রেনজির দল ইতালিয়া ভিভা জোট থেকে সরে দাঁড়ালে আস্থা ভোটের প্রয়োজন দেখা দেয়। কোন্তের এ বিজয়ে ইতালি প্রবাসী বাংলাদেশি সহ প্রবাসীরা সন্তোষ প্রকাশ করেছেন। ইতালিতে 2018 সালে জাতীয় নির্বাচনের পর 5 স্টার মুভমেন্ট এবং লেগা নর্থ কোয়ালিশন সরকার গঠন করে। 2019 সালে লেগা নর্থ অনাস্থা প্রস্তাব দিলে জুসেপ্পে কোন্তে পদত্যাগ করেন। পরে ডেমোক্রেটিক পার্টির সাথে কোয়ালিশন সরকার গঠন করে 5 স্টার মুভমেন্ট। আবারও প্রধানমন্ত্রী হন কোন্তে। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। We met the moment. Democracy and hope, truth and justice did not die on our watch but thrived. শপথ নিয়ে ঐক্যবদ্ধ আমেরিকা গড়ার প্রত্যয় নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের। প্রথম দিনেই প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরতে নির্বাহী আদেশে সই। আজই আসছে ভারতের উপহারের করোনা ভ্যাকসিন। প্রথমেই দেয়া হবে কুর্মিটোলা হাসপাতালের 25 জনকে। পার্শ্ব প্রতিক্রিয়া না দেখা দিলেই গণহারে প্রয়োগ। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ের।